শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্টার নিউজের প্রতিদিনের আয়োজন গুড মর্নিং বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচিত শিরোনামগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের প্রত্যয়। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি ওয়েল ট্যাঙ্কার কিনছে সরকার, আজ উঠছে একনেকে। বিলুপ্ত হচ্ছে র্যাব, আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। রাজনৈতিক প্রভাব বজায় থাকলে আসবে না ইতিবাচক পরিবর্তন, মানবাধিকার কর্মীদের শঙ্কা। ভরা মৌসুমেও পাওয়া যাচ্ছে না ইলিশ, বিপাকে জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য ও ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন বলছেন বিশেষজ্ঞরা। এবং এবার হরমুজকে যুক্তরাষ্ট্রের দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের। অলীক কল্পনা বলছে তেহরান, পরাজয় মেনে নেয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সন্ধ্যায় একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়িক উন্নয়নের জন্য ভিসা জটিলতা সহ অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ চায় বাংলাদেশ। ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভারতীয় হাইকমিশনের আয়োজনে বিজনেস রিসেপশন অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, অতীত ভোলার প্রয়োজন নেই, তবুও নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষায় আছে ভারত। অতীত ভোলার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। বাংলাদেশের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর আশ্বাস রয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই যে কোনো সমস্যার সমাধানের বিষয়ে কাজ হবে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দুই দেশের বাণিজ্যিক উন্নয়নের ক্ষেত্রে ভিসা জটিলতা সহ অন্যান্য সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ চায় বাংলাদেশ। ভারত সফরের ক্ষেত্রে ভিসা জটিলতা সহ অন্যান্য যে ধরনের জটিলতা রয়েছে সেসবের কার্যকর সমাধান চায় বাংলাদেশ। এর আগে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অবকাঠামো ও সানরাইজ ইন্ডাস্ট্রি খাতে দুই দেশের মধ্যে বিজনেস টু বিজনেস টাস্কফোর্স গঠনের প্রস্তাবনা দিয়েছে ভারত। টোটালি B2B টাস্কফোর্স প্রপোজাল, এবং ওইখানে মানে সরকারও এই সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী মহোদয়ও এটাকে স্বাগত জানিয়েছেন। নানাবিধ সেক্টরের কোম্পানিজ রয়েছে, গোদরেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে, যারা এখানে ব্যবসা করছে তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না এখানে ব্যবসা করতে এবং আমাদের দেশ থেকে উৎসাহ পাওয়ার জন্য। ভারতের প্রতিনিধিরা জানায়, ব্যবসা বাণিজ্য বাড়াতে রাজনীতিকে আলাদা রেখে সামনে এগিয়ে যেতে চায় তারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধগুলো নির্ধারিত প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদার বিষয়টিও পর্যালোচনার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ভারতের এই মুখপাত্র। Reza, your question on the remarks by the BD Foreign Office. বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আমাদের অবস্থান পুনরায় বলার প্রয়োজন নেই। প্রত্যর্পণের অনুরোধগুলো আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। On the press conference by the former Prime Minister needs no repetition. Energy request that we have received, as I had said earlier also. বাংলাদেশের সঙ্গে আমাদের চলমান জ্বালানি সহযোগিতা রয়েছে। অতিরিক্ত জ্বালানির অনুরোধটি আমরা পর্যালোচনা করছি। We are examining this given our own requirements, given our refining capacity, as also the availability that is there
that there are several rivers which are shared between Bangladesh and India. পানি নিয়ে দুই দেশের যেসব সহযোগিতা বা আলোচনা প্রয়োজন সেগুলো বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের মাধ্যমে এবং বিদ্যমান কাঠামোবদ্ধ সংলাপের আওতায় সম্পন্ন করতে হবে। Collaboration or discussions that have to happen between the two countries. The visit of the Prime Minister of Bangladesh. বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে কোনো নতুন তথ্য পাওয়া গেলে অবশ্যই আপনাদের জানানো হবে। As I have said this several occasions before as well, that we have extended a cordial invitation for the Prime Minister of Bangladesh to visit India. অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরের আন্দোলনের পুনরাবৃত্তি চান না প্রধানমন্ত্রী। শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে সরকার প্রধান আরও বলেন, করের বোঝা না চাপিয়ে বাড়াতে হবে করদাতার সংখ্যা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে বিপর্যস্ত অর্থনীতির হাল হকিকত ভালো করে জানেন রাজস্ব বোর্ডের কর্তারা। সে সময় নীতিমালার তোয়াক্কা না করে নানা ব্যক্তিকে সুবিধা দেওয়ার অনেক ঘটনার সাক্ষীও তারা। জনগণের ট্যাক্সের টাকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এনবিআরকে আস্থা নয় বরং ভয় পায় মানুষ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কও আরও শক্তিশালী করা প্রয়োজন। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কর আদায় ব্যবস্থাপনা সহজ ও দুর্নীতি হয়রানিমুক্ত করতে হবে যাতে করদাতা উদ্বুদ্ধ হন। এছাড়া করের বোঝা না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর পরামর্শ সরকার প্রধানের। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের আন্দোলনকে দুঃখজনক বলেন তারেক রহমান। জানান, যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে এগিয়ে যাওয়ার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে, যা কিনা। জুমান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ আগামীকাল। নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরেই হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে হবে ভোট গ্রহণ। বিকেল ৫টার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। সংরক্ষিত নারী সহ সংসদে মোট আসন ৩৫০। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ আদালত বাতিল করায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত আছে গ্যাস সংকট। রাজধানীর আশপাশের এলাকায় এই সংকট আরও তীব্র। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে তীব্র ক্ষোভ গ্রাহকদের। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আয় কমছে ভাড়ায় চালিত যানবাহনের চালকদের। দ্রুত সংকট নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোমবার বিকেল ৪টা থেকে লাইনে থেকেও মঙ্গলবার দুপুর পর্যন্ত মেলেনি গ্যাস। তাই তো গাড়িতে ঘুমিয়ে পড়ছেন ক্লান্ত চালকরা। অনেকে আবার আড্ডা দিয়ে পার করছেন সময়। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনের চিত্র এমনই। চাপ কম থাকায় বেশিরভাগ স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ। এমন পরিস্থিতিতে নিজেদের ভোগান্তির কথা জানালেন চালকরা। প্রেশার আসেই না, মেশিনে কোনো প্রেশার আসে না। লাইনে গ্যাস থাকলে ওরা আমাদের গ্যাস দিবে, কিন্তু ওই আশায় কালকে 3টা বাজে আইসি, এখন পর্যন্ত বসে রয়েছি। 4টার পর আমি আইসি, 4টা থেকে পর্যন্ত আমি পাই নাই। খালি মেশিন সারে
আর অফ করে সারে আর অফ করে গ্যাস আর কোনো আসে না গ্যাস কই গেল নিজেও পাইতেছি না মানুষও পাইতেছে না। সিটি কর্পোরেশনের সীমানার বাইরে কেরানীগঞ্জে দুর্ভোগের চিত্র বেশি। কয়েক মাস ধরে গ্যাসের সরবরাহ না পাওয়ায় সেখানে যানবাহনগুলো এলপিজিতে রূপান্তর হয়েছে। সিএনজি গ্যাস তিতাস গ্যাস পাওয়া যায় না, তাই এলপিজি গ্যাস ভরে চালাইতেছি। গ্যাস থাকলে তো বেশি সময় লাগতো না, আর এখন তো দেখা যাইতেছে ওইখানে গেলে আপনার প্রায় একদিনই চলে যায় হিসেবে। আবার বৈশা থেকে গ্যাসও পাওয়া যায় না। 50-60 প্রেসার মনে করেন পাম্পে থেকে গ্যাস নিয়ে আমার কর্মস্থানে পৌঁছাইতে গ্যাস শেষ। সবগুলো ফিলিং স্টেশনগুলোতেই দেখা যাচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে চালকদের কর্মঘণ্টা, এতে আয় কমছে তাদের। গতকালকে 3টা থেকে এই পর্যন্ত আমরা গ্যাস পাইতেছি না, লাইনে গ্যাস নাই, এবং পাম্প ওনারা চেষ্টা করতেছে আমাদের দেওয়ার জন্য, কিন্তু লাইনে গ্যাস নাই। প্রেসার তো একবারেই কম, ওই অনেকক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে প্রেসার উঠে অল্প অল্প করে দিচ্ছে। পর্যাপ্ত চাপ না থাকায় পাম্প বন্ধ রাখার কথা জানান বিক্রেতারা। গ্যাসের সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে সেই অপেক্ষায় আছেন গ্রাহকরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় 2টি ওয়েল ট্যাঙ্কার সহ 4,630 কোটি টাকা ব্যয়ের 3টি প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। আজ একনেক সভায় এসব প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মোট 10,046 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন এবং 9টি প্রকল্প প্রধানমন্ত্রীর অবগতির জন্য উপস্থাপন করার কথা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে সরকার। পুরনো প্রকল্পগুলো নির্দিষ্ট মেয়াদে শেষ না হওয়ায় এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি উত্তরণে 2টি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ছে। তেল আমদানির সুবিধার জন্য প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে 2টি অয়েল ট্যাঙ্কার কেনার প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হবে জুলাই 2026 থেকে ডিসেম্বর 2028 পর্যন্ত। বুধবার একনেক সভায় যা উপস্থাপন করা হবে। এদিকে জামালপুরের 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 1,612 কোটি টাকা। 2027 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা। অন্যদিকে ঢাকায় ডেস্কো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের ব্যয় প্রথম সংশোধনীতে বেড়ে হচ্ছে 2,899 কোটি টাকা। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়িয়ে 2028 সালের মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় 42 কোটি টাকা। আর ঢাকার গুলশানে মাটির নিচে উপকেন্দ্র নির্মাণ প্রকল্পটি অসমাপ্ত রেখেই সমাপ্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে। বিদ্যুৎ খাতের পাশাপাশি একনেকে উঠছে স্বাস্থ্য, সড়ক, পানি সম্পদ ও স্থানীয় সরকার খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাঝে আছে তুরাগ নদী সুরক্ষা প্রকল্পে 567 কোটি টাকার ব্যয় প্রস্তাব। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। র্যাব বিলুপ্ত হয়ে তার জায়গায় এসআরবি, কিন্তু প্রশ্ন হলো নাম পাল্টালেই কি বদলে যাবে সবকিছু? মানবাধিকার কর্মীরা বলছেন বাহিনীর ওপর ক্ষমতাসীন দলের প্রভাব না কমালে এগুলো আগের মতোই কাজ করবে। তবে এসআরবি গঠনকে ইতিবাচক হিসেবে দেখছেন র্যাবের সাবেক মহাপরিচালক সাব্বির আহমেদের রিপোর্ট। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠার 22 বছরে জঙ্গিবাদ, মাদক ও অপরাধ দমনে মানুষের আস্থায় থাকলেও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিতর্কিত হয়েছে এলিট বাহিনীটি। 5 আগস্ট পট পরিবর্তনের পর র্যাব বিলুপ্তির পক্ষে দাবি তোলে মানবাধিকার কর্মী ও সংগঠনগুলো। তবে বিলুপ্ত না করে নতুন নামে নতুন আঙ্গিকে বাহিনীটি রাখতে চেয়েছে সরকার। এ নিয়ে সোমবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রশ্ন হলো র্যাব আর এসআরবির মধ্যে পার্থক্য কোথায়? এসআরবি আইনে আছে কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে তা দ্রুতই প্রতিকার করবে বাহিনীটি। অভিযোগ নিষ্পত্তিতে একটি কমিটি কাজ করবে, যা আগে ছিল না। এছাড়া এসআরবি পরিচালিত হবে একটি আইন দিয়ে, যে আইনটুকুও আগে ছিল না। একটা বাহিনী তার পরিচালনার জন্য আইন ও বিধি একান্তই প্রয়োজন, এর একটা ঘাটতি ছিল। তো আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। র্যাব যে কারণে এত বেশি নিন্দিত, সমালোচিত, সেই গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর, এ থেকে হয়তো মুক্তি পাবে যে এই আইনটি যদি পুরোপুরি কার্যকর হয়। র্যাবেরই একজন সদস্যের হেড কেন হবে, কেন একজন অবসরপ্রাপ্ত জাস্টিস বা অন্য কেউ কেন হলো না, তো এই নিয়ে কথা থাকবে।
তবে যতটুকু হয়েছে এটা মন্দ নয়। তবে নাম পরিবর্তন ও অভিযোগ তদন্তের একটি কমিটি করে সত্যিই কি পরিবর্তন আসবে? র্যাবের বিরুদ্ধে অভিযোগ থাকলে এই কমিটির কাছে যাবে এবং তারপরে তারা তদন্ত করবে কমিটিতে কারা আছে। একজন হলো র্যাবের এডিজি, একজন, অন্য দুইজন হলো আমলা, সিনিয়র আমলা, চতুর্থ হলো গিয়ে সরকার অ্যাপয়েন্টেড কোনো একজন হিউম্যান রাইটস ওয়ার্কার, পঞ্চম হলো গিয়ে ন্যাশনাল প্রেস ক্লাবের জার্নালিস্ট। এই অবস্থা যদি হয় যেখানে আপনার 4 out of 5 হলো সরকারি মনোনীত বা সরকারি লোক নিজে, তাহলে ওটা কিভাবে স্বাধীন তদন্ত বলা যেতে পারে? শুধুমাত্র নাম পরিবর্তন করে অর্থাৎ আকিকা করে স্যাংশন বাস্টিং এর দিকে যায়, এটা দুঃখজনক হবে। এই আইন কার্যকর হলে র্যাবের বর্তমান কাঠামো বিলুপ্ত হবে। পরিপূর্ণ বিধিমালা প্রণয়ন হবার সাথে সাথেই র্যাবের বর্তমান জনবল এবং সম্পদ এসআরবির কাছে স্থানান্তর দেখানো হবে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, সকাল থেকে গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আমরা নানা ধরনের খবরাখবর দেখছিলাম। এর পাশাপাশি দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে। আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলোর সারাংশ। এ পর্যায়ে আমরা প্রথম দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে কেবল আমরা যে খবরটি গুড মর্নিং বাংলাদেশের পর্দায় দেখছিলাম সেটি নিয়ে আসলে প্রথম শিরোনামটি করা হয়েছে। র্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে, অর্থাৎ এসআরবি নামে র্যাব থাকছে, তবে সেটির নাম পরিবর্তন হচ্ছে। তবে এই জায়গায় যে শঙ্কার কথাগুলো আসলে বলা হচ্ছিল যে জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো যদি নিশ্চিত করা না যায় তবে সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র নাম পরিবর্তনে ইতিবাচক কোনো পরিবর্তন আসলে প্রত্যাশা করা যায় না। এর পাশাপাশি আরেকটি প্রতিবেদন পাশে রয়েছে সাবেক বিচারপতিকে দুদক চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে প্রশ্ন। অর্থাৎ এই জায়গায় দুদকের যে চেয়ারম্যান সেই পদটি কিন্তু বেশ কিছুদিন ফাঁকা ছিল। ফাঁকা থাকার পরে বিএনপি সরকারের পক্ষ থেকে সেখানে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। তবে সেই জায়গায় সাবেক বিচারপতিকে নিযুক্ত করা, এটি নিয়ে আসলে বিশেষজ্ঞদের মাঝে নানা ধরনের মতভেদ তৈরি হয়েছে। সে বিষয়ে একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। এর ঠিক নিচেই আমরা যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি তার শিরোনাম আইন শৃঙ্খলায় স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। অর্থাৎ একদিকে যেরকম আমরা খবরে দেখাচ্ছিলাম কিংবা এখানেও হেডলাইনে বলা হয়েছে র্যাবের নাম পরিবর্তন হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু বেশ কিছুদিন ধরে পুলিশ সংস্কার নিয়েও নানা ধরনের কথাবার্তা চলছে। অর্থাৎ সেই জায়গায় পুলিশের যে ইউনিফর্ম বা পোশাক সেটি কয়েক দফা পরিবর্তন হলো। তবে সেই জায়গায় আসলে নীতিগতভাবে পুলিশের যে ঘুরে দাঁড়ানো, অর্থাৎ তাদের যে নীতিগত পরিবর্তনটি আসা উচিত ছিল সেটি আসলে আসছে কিনা সেটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে, শঙ্কার জায়গাও থেকে যাচ্ছে। এর পাশাপাশি গ্যাস সংকট নিয়ে খবর দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে নরসিংদীতে উৎপাদন বন্ধ 3 শতাধিক কারখানায়। অর্থাৎ তীব্র গ্যাস সংকটের প্রভাব যে কলকারখানাগুলোতে পড়ছে, এতে অর্থনীতির চাকা আসলে সচল করা নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটি খবর এখানে প্রকাশিত হয়েছে। পাশেই দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। অর্থাৎ এই জায়গায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লিতে বসে রণধীর জয়সওয়াল যেমনটি বলছেন, সেই তারই রেস ধরে কিন্তু গতদিন আসলে যে রাষ্ট্রদূত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি যেমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, সে বিষয়ে আসলে তারা এখনও আশাবাদী। তবে তার উত্তরে কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায় তিনি বলেছেন এই ব্যাপারে কোনো হালনাগাদ তথ্য তার কাছে নেই। অর্থাৎ এই জায়গায় উভয় পক্ষের মাঝে যে বনিবনা নিয়ে প্রশ্ন সেটি কিন্তু এখনো থেকে যাচ্ছে। সেই খবরাখবরগুলো এখানে প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে খবরটি রয়েছে সেটি হচ্ছে 235 কোটি টাকার ইনস্টিটিউট প্রশিক্ষণ পাননি একজন। অর্থাৎ এই জায়গায় স্বাস্থ্য খাতে নানা অনিয়মের বিষয় তুলে ধরে একটি কিন্তু খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রায় 16.5% চিকিৎসক গত বছর জুড়ে আসলে কোনো ধরনের প্রশিক্ষণ পাননি দীর্ঘদিন ধরে। এই যে প্রশিক্ষণের অভাব, যারা কিনা প্রশিক্ষণ পাচ্ছেন তারাও আসলে প্রশিক্ষণের যে প্রশিক্ষণলব্ধ যে তথ্য বা জ্ঞান সেটি আসলে কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করা সেটি কিন্তু তারা আসলে করতে পারছে না, নানা ধরনের যে সংকট কিংবা নানা ধরনের যে প্রতিবন্ধকতা সেগুলোর কারণে। সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। ঠিক তার নিচে একটি খবর দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে মেট্রো 2 প্রকল্পে ব্যয় বাড়ছে 1,21,000 কোটি টাকা। অর্থাৎ MRT 1 এবং MRT 5 সেটি নিয়ে কিন্তু এক ধরনের খরচ বাড়া কিংবা মেয়াদ বাড়ানো নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছে। সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। একটি বিশেষ প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে তাপমাত্রা নিয়ে গবেষণা। সেই গবেষণায় কি বলছে বছরে 3 মাস চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন প্রবীণেরা। অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের যে প্রভাব, সেই উষ্ণায়নের প্রভাব কিন্তু বাংলাদেশেও বেশ প্রকটভাবে পড়তে শুরু করেছে এবং তার প্রভাবে আসলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গড় তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এর প্রভাব কিন্তু স্বাস্থ্য খাতে পড়বে। প্রবীণ যারা রয়েছেন, বয়োবৃদ্ধ যারা রয়েছেন, তারা আসলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। সেই খবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। ঠিক তার
তার পাশে যে খবরটি দেখতে পাচ্ছি সেটি আসলে বর্তমান সরকারের 6 মাস পূর্ণ হওয়া নিয়ে পররাষ্ট্রনীতির যে আলোচনা সমালোচনা সেটি নিয়ে একটি প্রতিবেদন, যার শিরোনাম করা হয়েছে দ্বিধাদ্বন্দ্ব দূর করে বলিষ্ঠ নীতি নিয়ে এগোতে হবে। অর্থাৎ এই জায়গায় পররাষ্ট্রনীতির যে ইতিবাচক পরিবর্তনগুলো সেগুলো আসলে তুলে ধরে একটি খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন এবং মালয়েশিয়া সফর সেটিকে প্রশংসা করছেন বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন তারা, সে বিষয়টি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে ভারত সফর নিয়ে খবর পাশেই দেখতে পাচ্ছি, যেটি আসলে দৈনিক প্রথম আলোতেও ছিল। গ্যাস সংকটের খবর রয়েছে, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত। পাশে একটি বিশেষ খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটি ছবির মাধ্যমে আসলে গতকাল থেকে শুরু হওয়া নারীদের জন্য বিশেষ গোলাপি বাস কিংবা পিঙ্ক বাস সেবা যেটাকে বলা হচ্ছে সেটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। তবে এই জায়গায় পাশে একটি তথ্য রয়েছে, যে তথ্যে দেখানো হচ্ছে এর আগেও কিন্তু বেশ কয়েকবার নারীদের জন্য বিশেষায়িত বাস সার্ভিস চালু হয়েছিল, তবে সেটি আসলে নানা কারণে পরবর্তীতে বন্ধ হয়ে যায়। যেমনটি বলা হয়েছে 1998 সালে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল, এরপর 2001 সালে ঢাকা এবং আশপাশে সেটি আসলে পুরোদমে কাজ শুরু করলেও 2009 সালে সেটিকে একরকম স্থবির হয়ে যাওয়ার পর সেটিকে আবার পুনরায় চালু করা হয়। 2018 সালে দোলনচাপা বাস নামে সেই সার্ভিস আবার চালু করা হলেও পরবর্তীতে 2024 সালে কিন্তু সবকটি বাস আসলে উধাও হয়ে যায় এবং 2026-এ এসে বিআরটিসির পক্ষ থেকে সেই সেবা পুনরায় চালু করা হলো। এ পর্যায়ে যদি যুগান্তরের খবরগুলো আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে প্রথমেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিভিন্ন খবর নিয়ে একটি প্রতিবেদনের মতো প্রকাশিত হয়েছে, যেখানে বেশ কয়েকটি শিরোনাম আসলে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে এই জায়গায় মদ পানের লাইসেন্স পেতে তরুণীদের আবেদন। অর্থাৎ এই জায়গায় আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের নানা হুঁশিয়ারির পরেও কিন্তু এই খবরগুলো রয়েছে। এছাড়া নিম্নমানের এলএনজিতে গ্যাস সরবরাহ ব্যাহত, অর্থাৎ এই জায়গায় গ্যাস সংকট নিয়ে খবর এবং দিল্লির অবস্থান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভারত সফর সেটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে নারীদের যে বিশেষায়িত পিঙ্ক বাস সার্ভিস সেই খবরটি রয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে বিএনপি সরকারের 180 দিন বা 6 মাস পূর্ণ হওয়া নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনামটি এরকম: মোস্ট রিফর্ম প্লেজেস ফর অ্যাডমিন ইগনোর্ড। অর্থাৎ এই জায়গায় বিভিন্ন ধরনের যে সংস্কার প্রস্তাব বা সংস্কার নিয়ে যে ধরনের অঙ্গীকারগুলো ছিল আসলে সেগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হলো সেই ব্যাপারে একটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, সেগুলো এখানে রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গের একটি খবর দেখতে পাচ্ছি, যেখানে আসলে রোহিঙ্গা ইস্যুতে খবর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে ঢাকা রেজেস কনসার্ন ওভার নেপিদোস রোহিঙ্গা ন্যারেটিভ। অর্থাৎ নেপিদো বা মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে যে দাবিগুলো করা হয়েছে সেই জায়গায় আসলে বাংলাদেশের পক্ষ থেকে যে উদ্বেগ, সেই উদ্বেগ জানানো হয়েছে। সেই সঙ্গে পাশে যেটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে এআই অটো ফাইন সিস্টেম লঞ্চড অন ঢাকা চিটাগাং হাইওয়ে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়েতেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রিত যে জরিমানা ব্যবস্থা সেটি আসলে চালু হচ্ছে সড়কে। সেই সঙ্গে ইন্টারপোল রেড নোটিস সট এগেইনস্ট এক্স আর্মি চিফ জেনারেল আজিজ। অর্থাৎ আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের পক্ষ থেকে যে রেড নোটিস সেটি আসলে চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আনন্যাচারাল ডেথ কেস ফাইন্ড। অর্থাৎ এখানে সীতাকুণ্ডে যে বিষাক্ত গ্যাসের প্রভাবে 9 শ্রমিকের মৃত্যু, সেটি নিয়ে কেস ফাইল করা হয়েছে, সেই ব্যাপারটি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে আরেকটি খবর এখানে দেখতে পাচ্ছি, নিউ পে স্কেল মে ফুয়েল ফিসকাল প্রেশার ইনফ্লেশন ইকোনমিস্ট। অর্থাৎ এই জায়গায় ইকোনমিস্ট যারা রয়েছেন, অর্থনীতিবিদ যারা রয়েছেন, তারা বলছেন নতুন পে স্কেল আসলে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে এমন একটি শঙ্কার জায়গা রয়েছে। এবং তার পাশেই আসলে সবশেষ খবর যেটি দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট মাল সেপারেট পে স্কেল ফর টিচার্স। অর্থাৎ এই জায়গায় শিক্ষকদের জন্য আসলে পরিবর্তিত যে পে স্কেল সেটি আসলে প্রস্তাবনা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তো মোটামুটি অন্যান্য সমস্ত পত্রিকায় যে খবরগুলো দেখছিলাম একই ধরনের খবরগুলো আসলে সেখানে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর, সেই ভারত সফরের পাশাপাশি পররাষ্ট্রনীতি নিয়ে নানা ধরনের খবর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে আমরা বাংলাদেশের ভেতরে যে অভ্যন্তরীণ গ্যাস সংকট রয়েছে সেই সংকট মোকাবেলায় আসলে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এখানে ঘুরে ফিরে উঠে এসেছে। মোটামুটি বিভিন্ন পত্রপত্রিকার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এছাড়াও কিন্তু গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আমরা প্রতিদিনের মতো নানা ধরনের খবর আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভরা মৌসুমেও সাগরে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ, এতে বিপাকে পড়েছেন পটুয়াখালীর জেলেরা। প্রভাব পড়েছে অন্যান্য মৎস্যজীবীদের ওপরও। বিশেষজ্ঞরা বলছেন মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য, অবৈধ ট্রলিং এবং ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। আব্দুল সালাম আরিফের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের ভরা মৌসুম, তবুও শত শত মাছ ধরার ট্রলার নোঙর করা ঘাটে। ঘন ঘন দুর্যোগ ও সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় বাড়িতেই অবস্থান করছেন অনেকে। জেলেরা জানান বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, ঝুঁকি নিয়ে গেলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে খরচ ওঠা নিয়েও খেতে হয় হিমশিম। প্রভাব পড়েছে মৎস্য খাতের অন্যান্য পেশাজীবীদের ওপর। সাগরে মাছ কম পাওয়ার জন্য অবৈধ ট্রলিংকে দায়ী করছেন জেলেরা। ট্রলিং কতটি ওই বোর্ডের কাঠবডি লাইসেন্স নাই, কিছু নাই, তার টানে আর মাছ বাইরে নেমে যায়, উপরে মাছ আর ওঠে না।
বোট হইবে নর্মাল 2 থেকে 250। সিজন যেবার চলতেছে এক সময় 4,000-5,000 করে মাছ 10,000 করে মাছ পাওয়া যায়, এখন মাছ পাওয়া যায় না। মাছের ডিমও পাইছে, দিতে পারে না, দিলে সিঙ্গেল রুমের যায়, বন্য হয়ে গেছে, এর মতো মাছ পাওয়া যায়। এই অবৈধ ট্রলিং যাতে বন্ধ না হবে, যাতে আমাদের এই জাল এমন সময় আছে আমাদের এই জাল বন্ধনের সম্ভাবনাই বেশি এখন। মৎস্য বিভাগের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে 67,776 মেট্রিক টন ইলিশ আহরণ করা গেলেও গত বছরে তা নেমে এসেছে 55,000 মেট্রিক টনে। বিশেষজ্ঞরা বলছেন মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য, অবৈধ ট্রলিং এবং ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। উপকূল জুড়ে প্রচুর পরিমাণ পাওয়ার প্রজেক্ট হয়েছে, এই ডেভেলপমেন্টের কারণেও কিন্তু আমাদের এই অভয়াশ্রমগুলো যেমন নষ্ট হয়েছে, সার্বিকভাবে আমাদের কিন্তু এই ইলিশের যেই প্রজনন ক্ষেত্র বলি বা বিচরণ ক্ষেত্র বলি, এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের অবৈধ জাল যেমন বন্ধ করতে হবে, তার পাশাপাশি আমাদের ইলিশের যে আসার পথটা রয়েছে, এই জায়গায় আসলে ক্যাপিটাল রেজিং করতে হবে। মোহনাতে চর সৃষ্টি হয়েছে, নদী দূষণ হচ্ছে, প্রজনন ক্ষেত্র কমে যাচ্ছে, যে অবৈধ ট্রলডোর এবং অবৈধ কিছু জালের ব্যবহারের মাধ্যমে আমাদের জাটকা নিধন হয়ে যাচ্ছে। আমরা এই জাটকা নিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি, সামাজিক আন্দোলন গড়ে তুলছি এবং প্রয়োজনে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করছি। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 80,000 হলেও সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে লক্ষাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নারায়ণগঞ্জের 2,500-এ আর্সেনিক মুক্ত পানি সরবরাহ প্রকল্পে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বছরের পর বছর আবেদন করেও কোথাও মেলেনি পাম্প, আবার কোথাও একাধিক পাম্প বসানো হয়েছে পাশাপাশি। অনেক স্থাপনায় পড়ে আছে অচল হয়ে, চুরি হয়ে গেছে সরঞ্জাম, আবার কোথাও সব কাজ সম্পন্ন না হওয়ায় পাম্প চালুই হয়নি। নারায়ণগঞ্জের 2,500 জনসাধারণকে বিশুদ্ধ পানি দিতে বসানো হয়েছিল গভীর নলকূপ। কয়েক মাসের মধ্যেই অকেজো হয়ে পড়ে কিছু নলকূপ, চুরি হয়ে গেছে বিভিন্ন সরঞ্জাম, কোথাও জমেছে আবর্জনার স্তূপ। সরকারি অর্থ খরচ হলেও সেবা থেকে বঞ্চিতই রয়ে গেছেন এলাকাবাসী। পানি মুখতে আমরা মর্দাদির ফলা পান বালা নাই বন্ধ করেছে, ইটমি দিয়া বাঙ্গা সেঙ্গা লাইছে, অনেক দিয়েছে কষ্ট করে, অনেক দেওয়াতে না দেওয়াতে হুমা। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে হয়েছে স্বেচ্ছাচার। অপ্রয়োজনীয় স্থানে বসানো হয়েছে নলকূপ, করা হয়নি রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও। ডাবাইছে বর্তমানে মনে করেন পানি কি ব্যবহার, কিন্তু লোক হবাই নাই, একদিন দেখাও নাই, মহিলার কাছে কমপ্লেন দিল, মহিলা কোনো গুরুত্ব দেয় নাই। ফলাবানো ভেঙে লাগছে, বাঙ্গালা মরা কাড়াই মেলা লাগছে ভাই, আর টাঙ্কিটা মেলা বাইতে থাকা। বিগত 4 বছর হয়েছে এটা আপনার চালু করা হয়েছে। আমার মাথা সাদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কোনো মায়া মহিলা এবং পুরুষ বলতে পারতো না যে সাইকেল পানি খাইতে বলছে, খাইতে কইরা। নলকূপের যে মোটর ছিল ওইটা চুরি হয়ে যাওয়াতে এখন ওই নলকূপটা অকেজু হয়ে আছে। এখন এটা কি পরবর্তীতে চালু হবে কি হবে না, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তবে যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এটা নিশ্চিত করব যাতে যারা পাওয়ার যোগ্য, যাদের দরকার, এবং যাতে একটা লোকালয় উপকৃত হয়, এরকম জায়গাতে টিউবওয়েল হোক, সাবমার্সিবল হোক, আমরা এটা দেবো। একটু জেনে দেখি, জেনে যদি এরকম আমাদের কাছে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে ওনাদের যে কনসার্ন অথরিটি রয়েছে, ঊর্ধ্বতন অথরিটি, আমরা তাদেরকে অবহিত করব। নিরাপদ পানি সরবরাহে প্রায় 1000 ফুট গভীরতায় বসানো হয় পাম্পগুলো। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ইউএনও ও এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতি, তারপর অর্থের বিনিময়ে ভূমিহীনদের খাস জমি বরাদ্দ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নীলফামারী কিশোরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাহমুদ রাফিনের প্রতিবেদনে বিস্তারিত। নীলফামারীর কিশোরগঞ্জের নয়নখাল গ্রাম, এই এলাকার একই পরিবারের 4 জন সহ 6 জন ব্যক্তি নিজেদের ভূমিহীন দাবি করে খাস জমি বরাদ্দের আবেদন করেন গেল বছরের নভেম্বরে। যাচাই বাছাই শেষে চলতি বছরের মার্চে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 49 শতক খাস জমি বরাদ্দ দেয় জেলা প্রশাসন, কিন্তু অনুমোদনের 4 মাসেও হয়নি দলিল রেজিস্ট্রি। কারণ জানেন না সুবিধাভোগীরা। প্রথমে যে তহসিলদারটা মনে করেন যে চেঞ্জ হয়েছে, তারপর থেকে আর আমরা খোঁজখবর পাইনি। কাগজটা মনে হয় বের হয়েছে হয়তো 2-3 মাস হয়েছে, কিন্তু এখনো আমাদের কিছু বলে নাই
বা দলিল করে দেয় নাই, এখন আমরা পাইনি। চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, তাও নিয়ে দিলাম। দেওয়ার পরে চেয়ারম্যানের সিল স্বাক্ষর নিয়ে দিলাম। আমার এই কাগজ টিএনও অফিসে আটক দিয়েছে। কী কারণে আটক দিয়েছে সেটা আমি জানি না। এর উত্তর খুঁজতে গিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। তাতে দেখা যায় উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটির মাসিক সভা 2025 সালের জানুয়ারিতে দেখানো হয়েছে, তবে তারিখ উল্লেখ করা হয়েছে একই বছরের 25 নভেম্বর। নথিতে এসিল্যান্ড ও সদ্য বিদেয়ী ইওনোর স্বাক্ষর রয়েছে, তবে কর্মকর্তাদের দাবি স্বাক্ষরগুলো জাল। এতটুকু বলতে পারি যে এই স্বাক্ষরগুলো আমার না, কারণ এই মিটিংয়ে আমি অংশগ্রহণ করিনি, তো আমার স্বাক্ষরগুলো আমার হওয়ার প্রশ্নই ওঠে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার অফিসের যারা আছে তাদের সাথে আলোচনা করে কি হয়েছে, ঘটনা কি, সবকিছু জানার পরে আমি আপনাকে বলতে পারবো। যে স্বাক্ষরটা করা হয়েছে ওটা আমার স্বাক্ষরই, হয়তো অন্য কেউ নকল করে করেছে, ওই স্বাক্ষর আমার না, এটুকু আমি নিশ্চিত ভাবেই বলতে পারি। তাছাড়া ওই ডকুমেন্টগুলোতে আসলে ওই ফাইলগুলোতে কি আছে বা কে তৈরি করেছে এই ব্যাপারে আসলে আর আমার ডিটেলস জানা নাই। তাহলে প্রশ্ন হলো, এই নথি তৈরি করলো কে? কাদের মাধ্যমে নথিটি উপজেলা ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গেল? স্টার নিউজের অনুসন্ধান বলছে, সরজমিন পরিদর্শন করে প্রতিবেদনপত্রে স্বাক্ষর করে তা দাখিল করেছেন সার্ভেয়ার মিরাজুল ইসলাম। তিনি দায় চাপালেন সাবেক উপপ্রশাসনিক কর্মকর্তার উপর। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, এবং মনে করেন যে ওনারা কি করছে তাও আমি বলতে পারি না। এখন ওনারা নিচে কি না নিচে তাও আমি বলতে পারি না। আমাকে শুধু বলছে আপনি স্কেচ ম্যাপটা করে দেন। আমি স্কেচ ম্যাপটা নতুন অবস্থায় আমি তখন আমার সিগনেচার দিয়ে স্কেচ ম্যাপটা করে দিয়েছি। আমার তো জড়িত থাকার কোনো প্রশ্নই আসে না, আমি থাকবো কেন? এখন ওরা হয়তোবা ওদের অপকর্মটা আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, আমি এখন ওইখানে নাই। নিজ কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে এমন অভিযোগকে উদ্বেগজনক বলছে জেলা প্রশাসক। যেহেতু আমাদেরই অফিস থেকে একটা জালিয়াতি করে যদি তথ্য পাঠানো হয় এখানে, সেটার ভিত্তিতে আমরা অনুমোদন দিয়ে দিব। এটা স্বাভাবিক যে আমার অফিস থেকে আসছে। কারা কারা জড়িত আছে সেটা আমরা নির্ধারণ করব এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নেব। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাহমুদ রাফিন, স্টার নিউজ, নীলফামারী। কিশোরগঞ্জে হাওর ভ্রমণে বাড়ছে দুর্ঘটনা। এবারের বর্ষা মৌসুমে পানিতে ডুবে প্রাণ গেছে 9 পর্যটকের। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানিয়েছেন ঘুরতে যাওয়া মানুষ, আর জেলা প্রশাসন দিচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বর্ষায় পানিতে টইটুম্বুর হাওর, সাথে বিশাল জলরাশির সৌন্দর্য, তাই তো প্রতিদিনই পর্যটকদের ভিড় কিশোরগঞ্জে। হাওর জুড়ে চলছে ছোট বড় নৌকা, আছে ট্রলারও। তাতে চড়ে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ হাওরের জলে গা ভিজিয়ে খুঁজছেন প্রশান্তি। তবে এই আনন্দের মাঝেও বিষাদ, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পানির স্রোতে একজনকে আমাদের সাথী ভাইকে নিয়ে গেছে গা মাঝখানে। কোনো সাইনবোর্ড বা লিখিত বা কোনো নিশানও নাই। সাঁতার না জানলেও তারা নামার জন্য করে, তখন আমরা বলি যে লাইফ জ্যাকেট, এবং সাঁতার না জানলে যেন স্রোতের মাঝে যেন না নামে। হাওরের পাশাপাশি অল ওয়েদার সড়ক ঘিরে কিশোরগঞ্জের পর্যটন, তবে নিরাপত্তায় নেই কোনো ধরনের ব্যবস্থা। নৌকা ভাড়া নিয়েও আছে বিড়ম্বনা, নেই শৌচাগারের ব্যবস্থাও। এতে ক্ষুব্ধ পর্যটকরা। ভাড়া নিয়ে যে সংকোচটা আমাদের পড়ি, জামালার মধ্যে পড়ি, এটা আসলে বিষয়টা হচ্ছে কি সরকার থেকে নির্দিষ্ট করে দেওয়ার দরকার ছিল। গোসল করা শেষে আমাদের যদি একটা স্পট থাকে যেখানে আপনার শৌচাগার এবং কাপড় পরিবর্তনের কোনো প্লেস থাকে, তবে আমাদের জন্য এটা ভালো হয়। পর্যটকদের সেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি বিপজ্জনক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের কথাও জানালেন তিনি। যানগুলোতে আমাদের একটা ভাড়া যে নির্ধারণ করা, সেটা আমাদের উপজেলা প্রশাসনকে বলে দিয়েছি যে এটা যেন অবশ্যই ভাড়াটা নির্ধারণ করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো ইউনোদেরকে বলেছে লাল ফ্ল্যাগের মাধ্যমে পয়েন্ট আউট করে দেওয়ার জন্য, এবং পাশাপাশি তারা যেন একটু মাইকিং করে মানুষজনকে সচেতন করে যে হাওরের এই পয়েন্টগুলোতে যেন মানুষজন পানিতে না নামে। চলতি বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরের পানিতে ডুবে অন্তত 9 পর্যটকের মৃত্যু হয়েছে, আর 2025 সালে প্রাণ হারিয়েছেন 26 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী এখন খোলা, তবে ইরানি বন্দরগুলোতে বহাল রয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড দেখিয়ে এরই মধ্যে একটি মানচিত্রও প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবিকে ভ্রান্ত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি হুঁশিয়ারি, হরমুজ নিয়ে এই ধারণা ট্রাম্প সংশোধন না করলে তার হয়ে ইরান করে দেবে। অন্যদিকে তেহরানের শর্ত না মানলে হরমুজ খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের স্পিকার বাঘির গালিবাফ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়ে এখন আলোচনা করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রই। এদিকে ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আবুধাবি। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলছে ইরান। অভিযোগের পর ইরানের সাথে বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে আমিরাত। গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। মঙ্গলবারও বিমান হামলা চালিয়েছে গাজা সিটির একটি ক্যাফেতে। প্রাণ গেছে অন্তত 6 জনের। এদিকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগ এগোয়নি। ইসরায়েল ও হামাসের সঙ্গে 2 দিনের বৈঠক শেষে সোমবার জেরুজালেম ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জারেদ কুশনার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় 4 ঘন্টার বৈঠক করেন তিনি। কুশনারের দাবি, বৈঠক ভালো হয়েছে এবং হামাসও আলোচনায় ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে। তবে যুদ্ধবন্ধের মূল শর্তগুলোতে এখনও অনড় 2 পক্ষ। হামাস অস্ত্র ছাড়তে রাজি নয়, আর ইসরায়েলও গাজায় হামলা ও সামরিক নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। ইয়েমেনের যুদ্ধ যেন আর কোনো পক্ষের জয়ের লড়াই নয়, বরং কোনো পক্ষই যেন পুরোপুরি জিততে না পারে, সেই হিসেবেই চলছে সংঘাত। মার্কিন কৌশলবিদ এডওয়ার্ড লুটওয়ার্কের তত্ত্বের সঙ্গে মিলে যায় ইয়েমেনের এই বাস্তবতা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো সেখানে এমন এক শক্তির ভারসাম্য তৈরি করেছে যেখানে হুথিদের না জিততে দেয়া হচ্ছে, না তাদের হারতে দেয়া হচ্ছে। 1 দশক আগে 2015 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সানা সহ উত্তর পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর থেকে ইয়েমেনে শুরু হয় সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপ। হুতিদের সরাতে সৌদি জোট দীর্ঘ 1 দশক ধরে যুদ্ধ করলেও এখন পর্যন্ত কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। যুদ্ধ শেষ হওয়ার বদলে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। হুথিদের হামলায় লোহিত সাগরে বাব আল মানদেবে বাড়ছে ঝুঁকি। পিছিয়ে নেই সৌদিও। ঝুঁকি কমাতে গড়ে তুলেছে বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোটও। তবে এখন প্রশ্ন উঠছে, কেন দীর্ঘায়িত হচ্ছে এ সংঘাত? হুথিরা কি শুধু ইরানের মিত্র, নাকি গোষ্ঠীটি পরিণত হয়েছে পশ্চিমা রাজনীতির দাবার গুঁটিতে? এর উত্তর খুঁজে পাওয়া যায় 1999 সালের মার্কিন কৌশলবিদ এডওয়ার্ড লুটওয়ার্কের উপস্থাপিত গিভ ওয়ার আ চান্স তত্ত্বে। বিশেষজ্ঞদের মতে এই তত্ত্বের বাস্তব রূপ দেখতে পাওয়া যাচ্ছে ইয়েমেনে। তত্ত্বের মূলে ছিল কখনো কোনো পক্ষকেই জয়ী হতে না দিয়ে সংঘাতকে দীর্ঘায়িত ও স্থিতিশীল রাখা। এতে মূল লাভবান হয় বাহিরের বড় শক্তিগুলো। ইয়েমেনের হুতিদের পূর্ণাঙ্গ বিজয় হলে সৌদি আরবের 1000 কিলোমিটার সীমান্ত জুড়ে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে। এছাড়া বাব আল মানদেব প্রণালীতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়বে। এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে সৌদি আরব। অন্যদিকে রয়েছে ইয়েমেনি সরকার, দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিল, বিভিন্ন উপজাতীয় ও সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্ব। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেও ইয়েমেন নিয়ে মতপার্থক্য রয়েছে। আবার হুথিদের পুরোপুরি নির্মূল করতে গেলে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের প্রয়োজন হবে। এরপর দেশটি কে শাসন করবে, সেটিও এক বড়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর হুথিদের লোহিত সাগর ও বাব আল মানদেবে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়ায়। 2025 সালে ওমানের মধ্যস্থতায় হামলা বন্ধ হলেও ইয়েমেন যুদ্ধের মূল সংকটের সমাধান হয়নি। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশল হতে পারে সংঘাত পুরোপুরি শেষ না করে এর সীমা নিয়ন্ত্রণ রাখা। আর সেই দীর্ঘ অচলাবস্থায় ইয়েমেনের সার্বভৌমত্ব ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, পরিণত হচ্ছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির কৌশল নির্ধারণের ময়দানে। কাজী শাহরিন, স্টার নিউজ। দ্য প্রিন্সেস ডায়েরিজের সেই কিশোরী রাজকুমারীকে মনে আছে? সাবলীল অভিনয়ে যিনি একসময় জয় করেছিলেন বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। 2.5 দশকের ক্যারিয়ারে যার ঝুলিতে আছে অস্কার, গোল্ডেন গ্লোব ও এমির মতো মর্যাদাপূর্ণ পুরস্কার, এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি ঐতিহাসিক স্বীকৃতি।
and this, and give you a princess. 2001 সালে ওয়াল্ট ডিজনি পিকচার্সের দ্য প্রিন্সেস ডায়েরিজ দিয়ে মাত্র 19 বছর বয়সে বড় পর্দায় অভিষেক অ্যান হ্যাথওয়ের। প্রথম সিনেমাতেই সাবলীল অভিনয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। Just admit you're stupid and don't know what you're talking about. I'm stupid and I don't know what I'm talking about. এরপর ডিজনির একাধিক জনপ্রিয় প্রজেক্টে দেখা যায় তাকে। 2004 সালে দ্য প্রিন্সেস ডায়েরিজ 2 ও এলা এনচ্যান্টেডে অভিনয়ের পর টিম বার্টনের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ফ্র্যাঞ্চাইজিতে হোয়াইট কুইন চরিত্রে মুগ্ধ করেন দর্শকদের। দীর্ঘ 2 দশকের এই পথ চলার স্বীকৃতিস্বরূপ ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইমে আয়োজিত 3 দিনব্যাপী D23 এক্সপোতে তার হাতে তুলে দেওয়া হয় ডিজনি লিজেন্ড সম্মাননা। 12,000-এর বেশি দর্শকের উপস্থিতিতে স্মরণীয় হয়ে ওঠে সেই মুহূর্ত। আজ নিজেকে বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের একজন মনে হচ্ছে। আমার প্রথম স্টুডিও ড্রিম প্রজেক্টে পাশে পেয়েছিলাম কিংবদন্তি জুলি অ্যান্ড্রিউসকে। তার কাছ থেকেই বিনয়, পেশাদারিত্ব আর কঠোর পরিশ্রমের আসল অর্থ শিখেছি। শুরু থেকে যারা আমাকে ভালোবেসেছেন সেই ডিজনি পরিবার ও দর্শকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। And the fans who keep it alive. Welcome to Disney Legends. 1987 সাল থেকে দেয়া হচ্ছে ডিজনি লিজেন্ড সম্মাননা। এবার হ্যাথওয়ের সঙ্গে হ্যারিসন ফোর্ড, জেমি লি কার্টিস, মাইলি সাইরাস, অ্যাঞ্জেলা ব্যাসেট ও পরিচালক জেমস ক্যামেরন সহ মোট 14 জন এই সম্মাননায় ভূষিত হন। And the Oscar goes to Miss Anne Hathaway. তবে ডিজনি রূপকথার গণ্ডির বাইরেও নিজের অভিনয় প্রতিভার ভিন্ন রূপ দেখিয়েছেন হ্যাথওয়ে। লা মিজারেবলসে অভিনয় করে জিতেছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার। ইন্টারস্টেলার, দ্য ডার্ক নাইট রাইজেস ও দ্য ডেভিল ওয়ার্স প্রাডার মতো আলোচিত সিনেমাতেও রেখেছেন অভিনয়ের ছাপ। So I used to have your job. চলতি বছর ব্লকবাস্টারের দৌড়ে দুর্দান্ত হ্যাথওয়ে। দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2-তে আবারও অ্যান্ডি স্যাক্স চরিত্রে ফিরেছেন। নোলানের মহাকাব্যিক দ্য ওডিসিতেও দেখা গেছে তাকে। পাশাপাশি মাদার মেরি ও নতুন সাইফাই অ্যাডভেঞ্চার দ্য এন্ড অব ওক স্ট্রিটেও রয়েছে তার উপস্থিতি। রূপালী পর্দায় বাণিজ্যিক সাফল্যের সাথে রূপকথার জাদুকরী চরিত্রকে যেভাবে এক সুতোয় বেঁধেছেন তিনি, তাতে ডিজনি লিজেন্ড হিসেবে তার এই স্বীকৃতি যেন তার দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি সোনালী অধ্যায়। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট। এবারে খেলার খবর। ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় রাজশাহী স্টার্স এফসির। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ, তাই আগের দিন স্ট্রেচিং এবং রিকভারি সেশন করেছে তহুরা মারিয়ারা। কামব্যাকের গল্প লিখতে মরিয়া পুরো দল। বিস্তারিত ডায়না জারিনের রিপোর্টে। রিকভারি সেশনে যেন নিজেদের ব্যর্থতাকে রিকভার করার ছক আঁকছেন শিউলি আফিদা মারিয়ারা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে ওঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি রাজশাহী স্টার্স এফসি। অভিষেক ম্যাচে ভারতের ইস্টবেঙ্গলের কাছে 4-0 ব্যবধানে হেরে প্রিলিমিনারি রাউন্ড শুরু করেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল রাজশাহী স্টার্স। সোমবার প্রথম ম্যাচের পর মঙ্গলবার সেকেন্ড প্র্যাকটিস গ্রাউন্ড স্টেডিয়াম মিনি সেকোলাতে রিকভারি সেশন করেছে পুরো দল। প্র্যাকটিস কম করেছি এবং রিকভারিটা করেছি ভালোভাবে। আর এখানে আমরা যে ম্যাচ থেকে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়েও কাজ করেছি। আজ আমরা রিকভারি সেশন ম্যাচের পরে আজকে আমাদের প্রথম রিকভারি সেশন ছিল। আমাদের দলের এখন পর্যন্ত কোনো ইনজুরি নেই। আমরা সাবা আর গুয়ামের ম্যাচটা দেখেছি এবং আশা করি আমাদের পরবর্তী ম্যাচে আমরা ভালো কিছু করতে পারবো। নরাम्रो भए पनि अब आउने परफर्मेन्स एकदम बेटर गर्नेछौँ भनेर। প্রথম ম্যাচের পরে দলের কারো কোনো ইনজুরির শঙ্কা নেই বলে জানিয়েছেন দলের ফিজিও। এখন পর্যন্ত কোনো ইনজুরির শঙ্কা নেই বা ওইরকম আমরা দেখেছি যে ও ফিট আছে, খেলার জন্য প্রস্তুত আছে। আশা করি যে কালকে সে কামব্যাক করবে খেলায়। রাজশাহী স্টার্স এফসির পরবর্তী ম্যাচ 20 তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় স্বাগতিক মালয়েশিয়ার সাবা এফসির সাথে। 20 তারিখে সাবা এফসির সাথে যে ম্যাচ, তাদের যে দুর্বল জায়গাগুলো আছে সেই দুর্বল জায়গাগুলো দিয়ে আমরা তাদেরকে বিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্রুপের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে যাবে, তাই রাজশাহীর পরের পর্বে কোয়ালিফাই করতে বড় ব্যবধানে জিততেই হবে পরের দুটো ম্যাচই। সেই সাথে চোখ রাখতে হবে পয়েন্ট টেবিলের দিকেও। ডায়না জারিন, স্টার প্লে, সাবা, মালয়েশিয়া। ট্যাকটিক্যাল স্ট্রাকচার হামজাদের পৌঁছে দিতে পারে বিশ্বকাপে, এমন মন্তব্য করেছেন আর্জেন্টাইন লেজেন্ড ক্লদিও ক্যানিজিয়া।
কিভাবে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারেন হামজারা? লক্ষ্য পূরণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কি করতে হবে? বিস্তারিত রহমান প্রেয়ারের এক্সপ্লেইনারে। বহুদিন ধরে ফিফা র্যাঙ্কিংয়ের নিচের সারিতে ধুঁকতে থাকা বাংলাদেশ হঠাৎ করেই নতুন এক এনার্জি পাচ্ছে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামের মতো অরিজিন ফুটবলাররা জাতীয় দলে যোগ দেওয়ায় স্কোয়াড ডেপথ আর কোয়ালিটি দুটোই বেড়েছে চোখে পড়ার মতো। এই ট্রেন্ডকে দুর্দান্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছেন আর্জেন্টাইন লেজেন্ড ক্লদিও কানিজিয়া। প্রিমিয়ার লিগের মতো হাই ইন্টেন্সিটি লিগে খেলা একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্ডার পাওয়া মানে গোটা দলের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন আর গেম রিডিং সক্ষমতা এক ধাপ উপরে ওঠা। যখন কোনো দেশের ফুটবলাররা ইংল্যান্ড, স্পেন বা ইতালির শীর্ষ লিগে নিয়মিত প্রেসিং, কাউন্টার অ্যাটাক আর সেট পিস ট্যাকটিক্সের মুখোমুখি হয়, তখন জাতীয় দলের ওভারঅল স্ট্যান্ডার্ডই বদলে যায়। এমনকি ব্রাজিল, আর্জেন্টিনার মতো ফুটবল সুপার পাওয়ারদের ক্ষেত্রেও একই ফর্মুলা কাজ করে। ইউরোপে খেলা প্রতিটা প্লেয়ার জাতীয় দলের জন্য এক একটা প্রিমিয়াম অ্যাসেট। বাংলাদেশ কি একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে? প্রশ্নটা এতদিন হয়তো ছিল স্বপ্নের মতো, কিন্তু ক্লদিও কানিজিয়ার কণ্ঠে যখন সেই স্বপ্নের কথা উচ্চারিত হয়, তখন সেটা আর শুধু আবেগের গল্প থাকে না। বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে ভাবারও বড় সুযোগ। গত 2 দশকে অনেক আন্ডারডগ জাতীয় দল নিজেদের ফুটবল অবকাঠামো ঢেলে সাজিয়ে এলিট লেভেলে উঠে এসেছে। বাংলাদেশও যেন সেই একই রোড ম্যাপ অনুসরণ করে। কানিজিয়ার মতে ফুটবলের পরিবর্তনটা গ্লোবাল। গত 2 দশকে আফ্রিকার অনেক অপরিচিত দেশ কিংবা এশিয়ার মাঝারি সারির ফুটবল শক্তি যেভাবে ট্যাকটিক্যাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটিয়ে উঠে এসেছে, বাংলাদেশের সামনেও পথটা ঠিক সেটাই। তবে এখানে একটা বড় ট্যাকটিক্যাল সুবিধার কথা তুলে ধরেছেন আর্জেন্টাইন লেজেন্ড। বিশ্বকাপের ফরম্যাট ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। এখন 48 দলের টুর্নামেন্ট। 2030 বিশ্বকাপেই হতে পারে 64 দলের মেগা ইভেন্ট। মানে বাছাই পর্বের স্লট বাড়ছে, প্রতিযোগিতার দরজা আরও চওড়া হচ্ছে। কানিজিয়ার ভাষায় শুধু বাছাই পর্ব খেলাই নয়, সেখান থেকে পয়েন্ট তুলে গ্রুপ টপকানোর সামর্থ্য তৈরি করাই এখন বাংলাদেশের আসল লক্ষ্য হওয়া উচিত। কোচিং স্টাফের ট্যাকটিক্যাল পরিকল্পনা, ফেডারেশনের বিনিয়োগ, প্রপার ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার আর প্রতিটা খেলোয়াড়ের নিজস্ব গ্রাইন্ড, সব কিছু একসঙ্গে ক্লিক না করলে এই স্বপ্ন শুধুই স্বপ্ন থেকে যাবে। যাদের মধ্যে ন্যাচারাল ট্যালেন্ট আছে তাদের পলিশ করে ম্যাচ উইনার বানানোই এখন সবচেয়ে জরুরি কাজ। এখানেই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি প্রতিভা খুঁজছি নাকি প্রতিভা তৈরি করার ব্যবস্থা করছি? কিন্তু কেবল 2-1 প্রবাসীকে দিয়ে কি আন্তর্জাতিক ফুটবলের কোয়ালিফায়ার টপকানো সম্ভব? লোকাল যে প্রতিভা রয়েছে তাদের ভেতর থেকে র ট্যালেন্ট বের করে এনে ইউরোপীয় ধাঁচে ঘষে মেজে তৈরি করতে হবে। গ্রাস রুট লেভেল বা তৃণমূল থেকে স্কাউটিং না বাড়ালে এবং আধুনিক স্পোর্টস সায়েন্স ব্যবহার না করলে ফিফা র্যাঙ্কিংয়ের এই বিশাল গ্যাপ পূরণ করা যাবে না। কানিজিয়া টেনে আনেন এক অনুপ্রেরণাদায়ক কেস স্টাডি। ক্যারিবীয় ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিউরাসাও এর গল্প। ডিক আডভোকাটের কোচিংয়ে কিউরাসাও ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। সঠিক ট্যাকটিক্যাল স্ট্রাকচার আর নেতৃত্ব থাকলে একটা ছোট্ট দেশও ফুটবল মানচিত্রে নিজের নাম লেখাতে পারে। এই উদাহরণই যেন বাংলাদেশের জন্য ব্লুপ্রিন্ট। রহমান পেয়ার, স্টার প্লে। দর্শক, ঘড়ি কাটা বলছে গুড মর্নিং বাংলাদেশের আজকের আয়োজনে একদম শেষ প্রান্তে চলে এসেছে আমরা। এই পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।